ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫ একতালে ডিবেটের পরে ৪ এপ্রিল সকালে ২টা বাজায় রাজ্যসভায় পাশ হয়ে যায়। The bill is passed. তারই ঠিক একদিন আগে লোকসভা মধ্যেও রাইতের ১টা বাজার পরে বিল পাশ হয়ে যায়। লোয়ার হাউসেও এই বিল নিয়ে কষিয়া আলোচনা হয়, বাদ বিবাদ হয়। লোকসভা আর রাজ্যসভায় মঞ্জুরি পাওয়ার পরের থেকে ওয়াকফ অন একটা নতুন আইনের দ্বারা চলব। ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। নামটা একটু বেশি লম্বা, তাই ছোট্ট করে এটারে উম্মিদ বিলে কওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী টুইট করে কয় যে বিল পাশ হওয়াটা একটা ঐতিহাসিক মুহূর্ত আর এই দিনটারে ভবিষ্যতে স্মরণ করা হব। মোদী সরকারের নিগা এটা অবশ্যই একটা ঐতিহাসিক দিন। আর্টিকেল ৩৭০ সিএএ রাম মন্দিরের লিস্টের পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও একটা মাস্টার স্ট্রোক হিসাবে গণ্য করা হব। কিন্তু এত টাইম, এত তর্ক, এত কুস্তাকুস্তি করার পরে এই বিলের দ্বারা হব কি? এই বিলের দ্বারা কার আশা পূরণ হব আর কার নোকসান হব? বহুত কথা, বহুত পক্ষ বিপক্ষ আছে, খুব জটিল মামলা। হাটেঘাটের মধ্যে আমরা আজকে চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে টর্চ লাইট মাইরা দেখার জন্যে। নাম্বার ১, ওয়াকফের ধারণাটা আসলে ঠিক কি? থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্যটা কতখানি? নাম্বার ২, কেন্দ্র সরকারে কি কারণে ভাবলো যে অহন অ্যামেন্ডমেন্ট আনাটা খুব জরুরি হয়ে গেছে? নাম্বার ৩, যারা এই অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করতেছে তাগো মেন যুক্তি কি বা তাগো এটা নিয়ে কের ডর? ওয়াকফ বাই ইউজার সেকশন 40 প্রভিজন, ওয়াকফ বোর্ডে অমুসলিমের সামিল হওয়া, ট্রাইব্যুনাল জাস্টিস সিস্টেম লিমিটেশন, ল ইনহেরিটেন্স রাইট, মেল্লা গুনাগুটি হুতার প্যাস। সাংসদে লম্বা ডিবেটের মধ্যে এইসব বিষয় নিয়ে বাদ বিবাদ হয় আর সবেই নিজে নিজের মত প্রকাশ করে। আজকে আমরা সংসদের এই যুক্তিতর্ক আর বাদ বিবাদটারে বুঝার চেষ্টা করবো আর তার নগে নগে এইটাও বুঝবার চেষ্টা করবো যে বিল তো পাশ হয়ে গেছে, কিন্তু বিষয়টা কি এই জায়গাতেই শেষ হবো, না মামলা সুপ্রিম কোর্টে যাব, আপিল হবো, নাকি ওয়াকফ বোর্ডের আধুনিকীকরণ হবো, না আরও পলিটিক্স, আরও ভাষণবাজি, আরও ভোটের ধ্রুবীকরণ হবো? তাইলে পয়লা কথা হইল ওয়াকফ জিনিসটা আসলে কি, এইটা বোঝাটা একটু জরুরি। কারণ বাদ বিবাদের মূল হইল থিওরি আর প্র্যাকটিসের মধ্যে আকাশ পাতালের যে পার্থক্য, সেই পার্থক্যটা। ইসলামিক ল মতে ওয়াকফ একটা চ্যারিটেবল ট্রাস্টের কাম করে। ধরুন একজন মাসের সারা জীবন যা সম্পত্তি কামাই করে, যদি হে ইচ্ছা করে তাইলে হে একটা ধার্মিক বা চ্যারিটির উদ্দেশ্যে তার সারা সম্পত্তি ওয়াকফ করবার পারে। আপনি যদি একবার সম্পত্তি ওয়াকফ করে দেন তাহলে তারপরে ওই সম্পত্তি ওয়াকিফ হয়ে যায়, মানে হইল যে ওই সম্পত্তির মালিকানা হক বদল হয়ে যায় আর ওই সম্পত্তি তারপরে আল্লাহর নামে বা আল্লাহর ওয়াস্তে হয়ে যায়। ইয়ার পরে ওই সম্পত্তি একজন মোতাওলি বা ম্যানেজারে সামলায়। ওয়াকিফ বা দানকারী যে উদ্দেশ্যে সম্পত্তি দান করে, ম্যানেজারে ওই উদ্দেশ্য বদলাবার পারে না, কমসে কম থিওরি মতে। আর এইটা একটা 1000 বছর ধরে চইলাহা মুসলিম প্রথা। বহু অমুসলিম মুসলিম দেশেও এইরকম ওয়াকিফ পাওয়া যায়। ভারতে এই প্রথাটা বহুত পুরানা জামানার থেকে চইলাইছে। ওয়াকফের সঠিকভাবে চালানোর জন্য সময়ে সময়ে নানান ধরনের আইন বানানোর চেষ্টা করা হয়েছে। 1913 সনে মুসলিম ওয়াকফ ভ্যালিডিটি অ্যাক্ট, 1923 সনে মুসলমান ওয়াকিফ অ্যাক্ট, স্বাধীনতার পরে 1954 সনে সেন্ট্রাল ওয়াকফ অ্যাক্ট, যারে বদলায় ফেলানো হয়েছিল ওয়াকফ অ্যাক্ট 1995 দ্বারা। 2023 সনেও কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। বর্তমান সময়ে ভারতে মোট 32টা ওয়াকফ বোর্ড আছে। ইয়ারা ভিন্ন ভিন্ন রাজ্যে ওয়াকফের সম্পত্তি পরিচালনা করে। আর ইয়ার নগে নগে সেন্ট্রাল লেভেলেও একটা ওয়াকফ কাউন্সিল আছে। বর্তমান ওয়াকফের কাছে প্রায় 9.8 লাখ একর পরিমাণের জমিন আছে। রেলওয়ে আর ডিফেন্সের পরেই সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হয়েছে এই ওয়াকফ বোর্ড। বেশিরভাগ ওয়াকফ সম্পত্তিতে নইলে মসজিদ, নইলে কবরস্থান আর তার নগে নগে দোকান আর আবাইদা মাটিও এর মধ্যে সামিল আছে। থিওরি মতে এইসব সম্পত্তির থেকে যা ইনকাম হব তার ব্যবহার হয় মসজিদ, তালিম বা অন্যান্য উন্নয়নের কামে। যদি এমনিই হয় তাইলে সরকারে এই বিষয়ে মাথা না ঘামাইলেও হইতো, কিন্তু দুনিয়াটা থিওরি মতে চলে না। কোনো সন্দেহ নাই, বছর বছর ধরে ওয়াকফ বোর্ডে এই সম্পত্তিগুলো সৎভাবে ব্যবহার করতে পারে নাই।
এত সম্পত্তি হওয়ার পরেও ইয়াগো ইনকাম খুব কম। এই সমস্যা নিয়ে অবশ্য কোনো যুক্তিতর্ক হয় নাই, কিন্তু 2006-এ রিলিজ হওয়া সোচ্চার কমিটির রিপোর্ট মতে যদি ওয়াকফের সম্পত্তি ঠিক মতে ব্যবহার করা হইতো তাইলে 2006 সনে যে ইনকাম 163 কোটি আসাল তার জায়গায় 12,000 কোটি টাকা হইতে পারত। তাইলে ভাবুন আজকের তারিখে এই ইনকাম কত হইতো। মেলা ঘোটালা আছে ওয়াকফের মধ্যেও, ভুল পরিচালনা, জমিন বেচা দিয়ার মেলা ঘটনা আপনারা পেয়ে যাবেন। একটা আরোপ আছে যে ওয়াকফ মেম্বাররা অন্যের সম্পত্তি জোরে দখলে ওয়াকফের নামে হরপ করার চেষ্টা করে। এই প্রশ্ন নিয়ে ভিন্ন জনে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে। মোট কথা, ওয়াকফের মধ্যে মেলা ভুল আছে আর সময় থাকতে ওই ভুলের সমাধান করা হয় নাই। কিন্তু বিজেপির সরকারে বর্তমান যে বিল আনছে ওই বিলে ওয়াকফের মধ্যে থাকা সমস্যার সমাধান করব না আবারও ধ্রুবীকরণ করার চেষ্টা করব, জমিন হরপ করার নতুন ফান পাতব? বিপক্ষীর মতে তো তাই হব। লোকসভা আর রাজ্যসভার মধ্যেও বিপক্ষীরা উচ্চস্বরে এই কথাটাই কইছে। কিন্তু ক্ষমতা আর ভোট তো বিজেপির কাছে আসাল। লোকসভার মধ্যে 288 জন এমপি এই বিলের পক্ষে ভোট দিছে আর 232 জনে বিলের বিপক্ষে। রাজ্যসভায় 128 জন এমপি বিলের পক্ষে ভোট দিছে আর 95 জন এমপি বিলের বিপক্ষে ভোট দিছে। এনডিএ মিত্রজোট, পিডিপি আর জেডিইউ জাগো বিষয়ে কিছু মানুষে ভাবসাল যে ইয়ারা এই বিলের বিরোধিতা করব, তারাও এই বিলের পক্ষে ভোট দিছে। তার মধ্যে আবার ওয়াইএসআরসিবি আর বিজেডির মতো পার্টি যারা বিজেপিতে রীতিমতো তো নাই, তারা এটা নিয়ে কোনো দলীয় বিষয় বানায় নাই। তারা কইছে যার যেন ইচ্ছা হেনু ভোট দেওগা। কথার মধ্যে কথা হইল বিজেপি আরামসে এই বিলটা পাশ করাই নিছে সংসদের মধ্যে। কিন্তু এই বিল নিয়ে যে তুফানি যুক্তিতর্ক হয়েছে দুই সদনে, ওই যুক্তিতর্ক খুব দরকারি, কারণ এই পয়েন্টগুলাই আগামী সময়ে আলোচনার মুখ্য বিষয় হয়ে থাকবো। সুপ্রিম কোর্টেও এই যুক্তিগুণা যাবার পারে, তাইতেই এই দুই পক্ষর যুক্তিগুণা বোঝাটা খুব দরকার। সংসদে নম্বরের খেলা শেষ হয়েছে, কিন্তু ইয়ার পরে দেশের কি অবস্থা হবো আর এই বিষয় নিয়ে কি রকম জিলাপির পেশ হবো তা দেখাটা খুব জরুরি। 2 এপ্রিলে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু মশাই লোকসভায় বিলটারে উত্থাপন করে আর কয় যে লাখে লাখে আবেদন দেহার পরে আর বিভিন্ন হিতাধিকারীর কথা শোনার পরে এই বিল উত্থাপন করা হয়েছে। कुल मिलाकर के 97,27,772 याचिकाएं, कभी भी इससे ज्यादा संख्या में लोगों का याचिकाएं नहीं आया आज तक। सिर्फ उम्मीद ही नहीं, पूरा यकीन है कि जो जो लोग इस बिल को विरोध कर रहे थे वो हृदय में भी बदलाव होगा। রিজিজু মশাই পত্তনে পত্তনে সমস্যা উপস্থাপন করে কয় যে এই কানুন আনার দরকার সরকারে কেরে অনুভব করে। বিজেপি সরকারে কিছু মুখ্য পয়েন্টরে কেন্দ্রে রেখে নিজের সম্পূর্ণ স্ট্যান্ড বহাল রাখছাল। পয়লা পয়েন্ট, ওয়াকফ বাই ইউজারের ব্যবস্থা, যার দ্বারা মজবুত প্রমাণ ছাড়াই কোনো কাগজি নথি ছাড়াই বহু বছর ধরে যদি কোনো সম্পত্তি ব্যবহার করে থাকে তা কবরস্থান হইক, মসজিদ হইক, ওই সম্পত্তিরে ওয়াকফ বিলা ঘোষণা করবার পারে। দ্বিতীয় পয়েন্ট, ওয়াকফ বোর্ডের সেকশন 40-র যে ব্যবস্থা, এটার দ্বারা ওয়াকফের কাছে এই সিদ্ধান্ত নেওয়ার হক থাকে যে কোনো জমিন ওয়াকফের অধীনে পড়ে না নাই। এটার উপরে একটা আরোপ নাগে যে ওয়াকফে খামখেয়ালি করে নানানটা জমিন দখল করার চেষ্টা করে, ওই জমিনটারে ওয়াকফ বিলা দাবি করে। পয়েন্ট নাম্বার 3, যদি কোনো ব্যক্তি বা সংস্থান ওয়াকফের এই দাবির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, ওই ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনাল সিস্টেমে ঠিক মতে ইনসাফ পায় না। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি বা সংস্থান ওয়াকফের এই দাবির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, ওই ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনাল সিস্টেমে ঠিক মতে ইনসাফ পাওয়া যায় না। ট্রাইব্যুনাল সিস্টেম হইল ফার্স্ট ট্র্যাক কোর্টের মতো একটা কোর্ট, আর এই ট্রাইব্যুনালে যার রায় দেয় তার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করণ যায় না। কথাটা ওইরকম না, কিন্তু সরকারে এই পেলেই কয়। পয়েন্ট নাম্বার 4, এইসব ছাড়া ওয়াকফের কাছে যা সম্পত্তি আছে হেওহানির খুব খারাপ তরিকায় পরিচালনা করা হয়েছে। পয়সা আয় করার বেলায় একবারে ফেল হয়ে পড়ছে। গরিব মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, হাতের বিদ্যা, যা এইসব ওয়াকফের থেকে পয়সা কামাইয়া করণ গেত, কিন্তু এইসব কামের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই।
মুসলমান মহিলার জন্যও কিছুই করে নাই, এই কথা সরকার পক্ষ থেকে কয়। আর ওয়াকফ বোর্ড মুসলমানের প্রতিনিধিত্ব করে না। ये अमेंडमेंट बिल लाने का आवश्यकता सबसे ज्यादा शुरुआत कहां से हुई? सेक्शन 108 वक्फ बोर्ड का जो प्रावधान है, इस देश में कोई भी मौजूदा कानून के ऊपर में रहेगा, ओवरराइडिंग इफेक्ट रहेगा, ऐसा आपने कानून बनाया है। 4.9 लाख वक्फ प्रॉपर्टी में टोटल इनकम था 163 करोड़। आज वो 4.9 लाख से बढ़ करके 8.72 लाख, उसको अगर हम सही तरीके से मैनेजमेंट करता तो हमारा मुसलमानों का ही नहीं है, देश का तकदीर बदल जाएगा। মানে হলো যে দেশের কপাল বদলানোর নিগা, দেশের গরিব মুসলমানের ভাগ্য বদলানোর নিগা এই অ্যামেন্ডমেন্ট, এই কানুনের মধ্যে বদলানি করা হইতেছে। তাইলে আমরা জানি নই বর্তমান থেকে এই কানুনের মধ্যে কি কি নতুন জিনিস আবো। পয়লা কথা, ওয়াকফের রেজিস্ট্রেশন কেরা করে, কি আধার নিয়ে রেজিস্ট্রেশন হয়, আর যদি কোনো বিবাদ হয় তাইলে বিচার কেরা করে, এটা একটা বড় আর গুরুত্বপূর্ণ বিষয়। পয়লা যেটা বড় বদলানি হয়েছে সেটা হয়েছে ওয়াকফ বাই ইউজারের কানুন আর সেকশন 40 নিয়ে। ওয়াকফ বাই ইউজারের সহজ ভাষায় কভার চাইলে ধরুন 500 বছর পুরানা কোনো মসজিদ বা কোনো কবরস্থান যার কোনো কাগজ বা নথিপত্র কেউর কাছে নাই, কিন্তু যদি বহুত আগের থেকে মসজিদটা ওই জমিনে আছে, তাইলে বিনা কাগজপত্রেই ওই সম্পত্তিটা ওয়াকফের বিলা মানা হয়। কানুন মতে এইডারে ওয়াকফের জমিন বিলা ঘোষণা করা যায়। বিজেপি সরকারের এটা নিয়ে খুব আপত্তি আসাল যে এই কানুনের দ্বারা ওয়াকফে বহুত সম্পত্তি দখল করছে, আর কংগ্রেস সরকারে এই ক্ষেত্রে ওয়াকফে খুব সাপোর্ট করছে। हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। और मान्यवर तमिलनाडु के 1500 साल पुराने तिरुचेंदुरई मंदिर की 400 एकड़ भूमि को वक्फ की संपत्ति घोषित कर নতুন বিলে ওয়াকফ বাই ইউজারে খতম করার কথা কওয়া হয়েছিল। তার নগে নগে সামিল আছে সেকশন 40। এই সেকশন 40 মতে যদি কোনো রাজ্য ওয়াকফ বোর্ডের মনে হয় যে কোনো সম্পত্তিটা তাগো, তাইলে ওয়াকফ বোর্ডে নিজেই আগবাগ নিয়ে নিজেই জরিপ করিয়া এই সিদ্ধান্ত নিবার পারে যে এই সম্পত্তিটা আমাগো, মানে ওয়াকফ বোর্ডের। এই সেকশনটা নতুন অ্যামেন্ডমেন্টে খতম করে দেওয়া হয়েছে। सेक्शन 40 सबसे ड्रैकोनियन प्रोविजन इस एक्ट में था, किसी भी जमीन को आप वक्फ प्रॉपर्टी डिक्लेयर कर देता था, वो प्रॉपर्टी को हमने हटा दिया है। ये प्रावधान को इतना मिसयूज हुआ, इसलिए तो इतना लाखों प्रॉपर्टी की संख्या बढ़ गई। নতুন আইনের মতে যদি কোনো ওয়াকফের সম্পত্তি রেজিস্টার করার নাগে তাইলে ডিসির দ্বারা জরিপ করার লাগবে। এই জরিপের দ্বারা সিদ্ধান্ত নিয়ে হবো যে সম্পত্তিটা আসলেতেই ওয়াকফের না অন্য কেউর। একটা কেন্দ্রীয় রেজিস্ট্রেশন সিস্টেম হবো, আর বিল পাস হওয়ার 6 মাসের ভিতরে সব ওয়াকফ সম্পত্তির তথ্য সরকারে একটা ওয়েব পোর্টালের মাধ্যমে ইন্টারনেটে উপলব্ধ করে দিব। ইয়ার দ্বারা সব কিছু ফটফট হয়ে যাব, মানে কমসে কম কাগজে কলমে সব কিছু ঠিকঠাক হয়ে যাব। সরকার আর ওয়াকফের মধ্যে যদি কোনো বিবাদ হয় তাইলে বর্তমান সময়ে ওয়াকফ ট্রাইব্যুনালে বিচার হয়। নতুন কানুন মতে ট্রাইব্যুনালের রায়ে যদি কেউর আপত্তি থাকে তাইলে হাইকোর্টে আপিল করবার পারবো। সরকারের মতে ইয়ার দ্বারা ওয়াকফের যেটা একটা জমিন দখল করার রীতি আছে ওইটা শেষ হয়ে যাব। সরকারের কথা শুনতে তো মনে হয় এটা বিরাট যুক্তির কথা, কিন্তু বিপক্ষেও বহুত গুণা যুক্তি তুলে ধরছে। ডিএমকের এ রাজায় কয় এমনিই কেউ যাইয়া যার তার সম্পত্তি ওয়াকফের বিলা ঘোষিত করবার পারে না, এটা হবারই পারে না। বর্তমানে একটা স্বাধীন জরিপ কমিশনারের দরকার পড়ে, আর সেই কমিশনারের নিযুক্তি সরকারি তরিকা মতেই করা হয়, আর যে একটা সরকারি কর্মচারী হয়। যদি কোনো ধরনের বিবাদ হয় এই স্বাধীন জরিপ কমিশনারে সিভিল প্রসিজারাল কোডের মতে কাম করার লাগে, আর যদি বিবাদের জন্য মামলা ট্রাইব্যুনালে যেয়ে পৌঁছায় এই ক্ষেত্রেও সিভিল প্রসিজার কোড আছে, আর তার মতেই কাম করার লাগে। কেউ জবরদস্তি মাটি দখল করবার পারে না। তার মানে এটা না যে ওয়াকফ বাই ইউজারের নামে যার তার মাটি দখল করে এটা কবার পারে না যে এটা ওয়াকফের জমিন, এই জমিন খালি করিয়া এন থেকে যাওগা। সরকারের উপরে এই আরোপ যে বর্তমান যে ধরনের ওয়াকফ চলতেছে এটার বিরুদ্ধে যাই না বুঝা ভুল তথ্য প্রচার করা হইতেছে।
ওয়াকাফ আইন ঠিক করার নামে সরকারে এইটা চায় যে ভবিষ্যতে জানি ওয়াকাফের সম্পূর্ণ কন্ট্রোল সরকারের মুঠের মধ্যে আয়া যায়। কারণ বর্তমান যে জরিপ স্বাধীন কমিশনারে করে তার জায়গায় ডিসিরে দিয়া করানি হবো। বিরোধী এটা নিয়ে আরোপ করে যে একটা আলাদা করে নিযুক্ত করা স্বাধীন কমিশনার যতহানি স্বাধীন হয় একটা ডিসি অতহানি স্বাধীন হবার পারবো না। স্বাধীন কমিশনারের কাছে যেতাহানি সুরক্ষা আসাল তা ডিসির কাছে পাওয়া যাবে না। ডিসি খালি সরকারের আদেশের পালন করব আর ওই ডিসির উপরে বইয়া সরকারই সব কন্ট্রোল করব। In the present act, a survey commissioner has been designated, appointed by the government, independent to the government. He is not an independent government officer. So when dispute comes to the government and the Waqf board, the independent officer must follow the civil procedure code to investigate the title and come to a conclusion. He is a civil court. Survey commissioner has been replaced with a district collector. How a collector can be a judge? You know the principle of natural justice. No one can be a judge for his own cause. ওয়াকাফ ট্রাইব্যুনাল নিয়ে বহুত জনে বহুত যুক্তি দেয়। কংগ্রেসের ইমরান প্রতাপ গড়ি আরোপ নাগায় যে বিজেপি ট্রাইব্যুনাল নিয়ে মিছা কথা প্রচার করতেছে। এমনে প্রচার করা হইতেছে যে ট্রাইব্যুনাল জানি কোনো ধার্মিক বিচারক পঞ্চায়েত। वक्फ ट्रिब्यूनल को ऐसे बताया जाता है जैसे वक्फ ट्रिब्यूनल कोई मजहबी खाप पंचायत हो। सभापति महोदय, जबकि सच्चाई ये है कि वक्फ ट्रिब्यूनल भी तो सरकारी न्यायिक विभाग है जिसमें सरकार द्वारा नियुक्त जज होते हैं। কংগ্রেসের গৌরব গগৈও এটা নিয়ে কয় যে provided that a high court may on its own motion or on the application of the board or any person aggrieved call for and examine the records relating to any dispute and may confirm or reverse the decision. ये पावर हाई कोर्ट में पेरेंट एक्ट में है ही 2013 के संशोधन के बाद। तो क्यों बार बार आप ऐसा एक भ्रम फैला रहे हैं कि हाई कोर्ट का कोई रोल नहीं है? देश के गृह मंत्री जी ने इसी सदन में कहा कि वक्फ ट्रिब्यूनल के फैसले के खिलाफ कोई कोर्ट नहीं जा सकता, जबकि सच यह है कि वक्फ एक्ट 1995 की धारा 83(9) के तहत हाई कोर्ट वक्फ ट्रिब्यूनल के फैसले की न सिर्फ समीक्षा कर सकता है बल्कि उसे बदल भी सकता है। ওয়াকফ বা ইউজারের কানুন সম্পর্কে বিপক্ষীরা কৈশ্যমত প্রকাশ করে। আরজেডির মনোজ ঝাই কয় যে মসজিদ কবে থেকে একটা জমিনের মধ্যে আছে, তার কাগজ কেরা আনবো আর কোন থেকে আনবো। তার মানে এটা নিয়ে সরকারে বহুত মাত্রায় মামলা খাড়া করবার পারবো। कोई मस्जिद कब से यूज में है, कागजात ढूंढोगे। मैं अभी अपने बिहार का अनुभव बताता हूं सर। अभी वहां सर्वे हो रहा है, कागज हमें अपने घर में नहीं मिल रहा है, पुरानी संपत्ति है, लैक ऑफ टेक्निकल एक्सपर्टीज नहीं है, कहां से लाए, सब विवाद में आ जाएंगे, लिटिगेशन का एक पहाड़ खड़ा हो जाएगा हमारे समक्ष। সব কবরস্থান বা মসজিদের নিয়ে কাগজ কোন থেকে আনবো। রাজ্যসভায় অভিষেক মনু সিংভিয়ে কয় যে এই সব কারণেই সুপ্রিম কোর্টে ওয়াকফ বা ইউজাররে আগের থেকে কানুনের মধ্যে গণ্য করে দিয়েছে। ये निर्णय आखिरी जो मेरे पास है वो है 2020 का। उसकी 2 लाइन पढ़ लूं मैं। वक्फ नीड नॉट नेसेसरली बी एन एक्सप्रेस डिक्लेरेशन इन एवरी केस, द सेम कैन रीजनेबली बी इन्फर्ड फ्रॉम द फैक्ट्स एंड सर्कमस्टेंसेस। অপোজিশন নেতাকে ডর এইটা নিয়ে যে সরকারে যাই না বুঝা এমনি সিস্টেম বানাবার চায় যার দ্বারা ওয়াকফ সম্পত্তিরে ওয়াকফ সম্পত্তি বিলা প্রমাণ করার জন্য রেজিস্টার করাটা মুশকিল হয়ে যাবে। আর সব মসজিদ নিয়ে সরকারে প্রশ্ন করবার পারবো আর মামলা খাড়া করবার পারবো। এমনিও তো আবার পারে যে সরকারে কবরস্থানের তলে কি আছে তা দেখবার নিগে ক্ষুদা আরম্ভ করে দিব। আর তা করাটা সরকারের নিগে আইনিভাবে সহজ হয়ে পড়বো। এই সব সন্দেহের জবাবে কিরেন রিজিজু কয় যে বিরোধী ভুল ধারণা প্রচার করতেছে। কোনো সম্পত্তি ছিনা হব না বা সরকারে এমন কোনো কাম করব না। যে কোনো ওয়াকফ সম্পত্তি রেজিস্টার হয়ে গেছে তার মধ্যে কোনো হাত দিয়া হব না। ভবিষ্যতে যে রেজিস্ট্রেশন হবো সেই রেজিস্ট্রেশন সে এই কানুন মতে হবো। বিরোধী এনেও প্রশ্ন উঠায় কয় যে এই জায়গায় বিপজ্জনক গুমর থাকবার পারে যার দ্বারা আগের থেকে রেজিস্টার ওয়াকফ সম্পত্তির উপরেও আইনি বিচার চলবার পারে। उत्तर प्रदेश में 11,400 हेक्टेयर लैंड वक्फ की, 14,000 हेक्टेयर में से 14,500 में से 11,500 हेक्टेयर लैंड को सरकारी घोषित कर दिया गया है। उसमें इमामबाड़ा है, उसमें प्राचीन मस्जिदें हैं, उसमें 500-500 साल के पुराने कब्रिस्तान हैं। মানে বিরোধীর আরোপ এইটা যে ওয়াকফ বা ইউজারে শেষ করে সরকারের সব নতুন রেজিস্ট্রেশনের নিগে কাগজ নথি প্রমাণ যদি চায়, পুরান রেজিস্ট্রেশনে যে মামলা বা সমস্যা আছে ওবার পারে যে ওইটা 400 বছর পুরানা কবরস্থান
কিন্তু যদি কোনো বিবাদ হইয়া থাকে তার নিগাও সরকারে আবার কাগজপত্র দাবি করবার পারবো। জরিপ করবো কেরা? ডিসিএ করব। তো এই ক্ষেত্রে জমিনের মালিকি সত্ত্ব সরকারের কাছে যাবার নিগা বেশি সমস্যা হবো না। এই কথার উপরে কিরণ রিজিজু মশাই সরকারের পক্ষ থেকে কয় যে নতুন বিল মতে ওয়াকাফের সম্পত্তির মধ্যে ল অফ লিমিটেশন নাগানি হবো। মানে যদি কোনো বিবাদ থাকে তাহলে কোর্টে ওই মামলাটা নির্দিষ্ট সময়ের ভিতরেই সমাধান করার লাগবে। ইয়ার উপরে অভিষেক মনু সিংভিয়ে কয় যে বহুত বেদখলের মামলা কোর্ট অব্দি যাইতে যাইতে বহুত বছর নাগিয়া যায়। আর তাছাড়াও কোনো ভিতরোয়া গাঁও অঞ্চলে কেউ যদি কবরস্থানের মাটি দখল করে তো ওই জায়গার থেকে কেউ মামলা নিয়ে ফট করে কোর্টে যাবার পারবো না। আর কোর্টের কামও সবসময় তো এত সহজ হয় না। অভিষেক মনু সিংভির মতে যদি কেউ 10-12 বছর ধরে কোনো কবরস্থানের মাটি দখল করছে তার বিরুদ্ধে মামলা করাটা কঠিন হয়ে পড়ব। আর ইয়ার দ্বারা যদি কেউ ওয়াকাফের সম্পত্তি বহুত বছর ধরে অবৈধভাবে দখল করে রাখছে হেউগুনাও বৈধ হয়ে যাব, যারে কানুনের ভাষায় অ্যাডভার্স পজেশন বিলে নাম দেওয়া হয়েছে। আর ইয়ার উপরে মামলা করাটাও অসম্ভব হয়ে পড়ব। মানে ধরে নেন দিল্লির মতো শহরে কোনো কবরস্থানের নামে থাকা মাটিতে কেউ যদি বিল্ডিং বানাইছে যে মাটিটা ওয়াকাফের আসাল, কিন্তু যেহেতু বিল্ডিং হয়ে গেছে 10-15 বছর আগে, এই ক্ষেত্রে কেউ ওই বিল্ডিংয়ের বিরুদ্ধে কেস করবার পারবো না। আর ওই মাটি এখন বিল্ডিংওয়ালার জন্য বৈধ হয়ে যাব। আর ইয়ার নগে নগে প্রতিনিধিত্ব নিয়েও বহুত যুক্তিতর্ক হয়। নতুন ওয়াকফ বিলের মধ্যে কওয়া হয় যে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 22 জন সদস্য আছে, আর ওই 22 জনের মধ্যে 4 জন অমুসলিম সদস্য হবার পারবো। আর রাজ্যিক বোর্ডের মধ্যে 11 জন সদস্যর 3 জন অমুসলিম হবার পারবো। এই ক্ষেত্রে বিরোধীর বিরোধিতার জবাবে কয় যে ওয়াকফের সিদ্ধান্ত যদি অমুসলিমের উপরে চলে তাহলে ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিম কেড়ে থাকবার পারবো না। কিরেন মশায়ে কয় যে ওয়াকফ দান আর ইসলামের উদ্দেশ্যে কাম করে, আর ওয়াকফ বোর্ড খালি একটা পরিচালনা সংস্থা। এই ক্ষেত্রে ওয়াকফ কোনো ধার্মিক সংস্থা না, আর এই জন্য এই বোর্ডে অমুসলিম থাকপারই পারে। বিরোধী এই জায়গায় প্রশ্ন করে যে দেশের জন্য অন্য ধর্মর সংস্থা আছে, সব রাজ্যে ওই যে হিন্দু মন্দিরের বোর্ড থাকে ওই গুণারে কন্ট্রোল করার জিম্মেদারি হিন্দুকে কি এড়ে দেওয়া হয়? ওই সব জায়গায় অন্য ধর্মের মানুষের জন্য ব্যবস্থা করুন। এই অনৈক্যর কথা খুব সুন্দর, কিন্তু এই কথা খালি ওয়াকফের ক্ষেত্রে কি কারণে? এই কথার কোনো উত্তর অবশ্যই পাওয়া যায় নাই। বিজেপির রবিশঙ্কর প্রসাদে কয় যে এই বিলের দ্বারা মুসলমান মহিলাকেও উপকার হব, কারণ কেন্দ্রীয় কাউন্সিলে 2 জন মুসলিম মহিলার জন্যও স্থান রাখা হয়েছে। আর পিছপড়া মুসলমানেরও উপকার হব, কারণ পিছপড়া মুসলমানেরও এই কাউন্সিলে সদস্যতার কথা উল্লেখ করা হয়েছে। ইয়ার জবাবে বিরোধী কয় যে হিন্দু ধর্মের ক্ষেত্রেও এই ধরনের নানান পিছপড়া আর মহিলা সদস্যের জন্য জায়গা কি কারণে করা হয় না? समाज में छुआछूत को बीमारी को मिटाने के लिए चलिए उठाते हैं कदम, और अगले सत्र में एक बिल लेके आइए। जितने भी हिंदुओं की कमेटियां हैं, ट्रस्ट है, बोर्ड है, उन सारे ट्रस्ट और कमेटियों में 80% आरक्षण दलित, आदिवासी और पिछड़े हिंदुओं को दीजिए। উত্তরাধিকার নিয়ে নতুন আইনে কওয়া হয়েছে যে কেউ এইভাবে নিজের সম্পত্তি ওয়াকফে দান করবার পারবো না যার দ্বারা কন্যা সন্তানের উত্তরাধিকার নষ্ট হয়। ভালো কথা, মেয়েগও নিজের হক দেওয়ার নাগে। ওএসি এই জায়গায় প্রশ্ন করে যে হিন্দু উত্তরাধিকার কানুন মতে কোনো বাপে নিজের কামানি পুরা সম্পত্তি খালি নিজের মেয়ের নামে করবার পারে না, তাইলে ওই কানুন কে রে বদলানো হয় না? কেউ কেউ আবার কয় যে মুসলমান মহিলার হিতের জন্য যে বড় বড় কথা কওয়া হইতেছে, সেই বিজেপির মধ্যে কোনো মহিলা মুসলিম সাংসদ কেড়ে নাই, মুসলিম পুরুষ সাংসদ নাই কি জন্যে, কিন্তু আবার মুসলমানের জন্য বিজেপির 5টা আত্মা কান্দে। जिस बिल को मुसलमानों के हुकूक की हिफाजत करने वाला बिल बताया जा रहा है, उसी को पेश करने के लिए और उस पर बात करने के लिए लोकसभा में भाजपा सरकार के पास एक भी मुस्लिम सांसद नहीं है। আর ওই মুসলমানদের নিয়ে সংসদে এত জোরাজুরি, এত তর্কাতর্কি, এই রাত 2টা বাজাতুরি। হরে কৃষ্ণ হরে, 8-10টা যদি তোর ধানের গোলা তোর এন্দুর কেনে না খাইয়া মরে। শেষে আইলো দক্ষতা আর ইনকামের কথা। সরকারের কথা মতে সরকারের নতুন পোর্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বারা ইনক্লুসিভ ওয়াকফ কাউন্সিলের দ্বারা ইনকামের অঙ্ক মোটা করবার পারবো। বিপক্ষীরা ইয়ার জবাবে কয় যে 10 বছর ধরে ক্ষমতায় আছো, এত দিনে কিছু ভালো করে দেখাইতে। সচ্চর কমিটিও কইসাল যে সরকারি বেদখলের জন্য ওয়াকফের সবচেয়ে বেশি নোকসান হয়।
সবের চেয়ে বড় বেদখলকারী তো সরকার নিজেই। এই বেদখল কিছু কমাই দিতা তাতেও মুসলিমের কিছু ভালো হইতো। বর্তমান তৈরি ওয়াকফের যে সম্পত্তি আছে তার দ্বারা গরিব মুসলমানের কোনো উপকার হয় নাই, আর এই কথার উপরে কোনো আলোচনা নাই। অহন বিজেপি কইতাছে তারা এই বিষয়ে কাম করব, কিন্তু কেমনে করে করব তা অহন্তরি কয় নাই। বিরোধীয়ে কয় যে এই যে রেজিস্ট্রেশন ডিজিটাইজেশন নিয়ে বড় বড় কথা হইতেছে, ইন্না কথাও মাক্কালের মতো। কারণ 2020 সনে সরকারে সুপ্রিম কোর্টের ভিতরে অন রেকর্ড কয়ে থুইছে যে 99% ওয়াকফের সম্পত্তি হেনে অলরেডি ডিজিটাইজ হয়ে রয়েছে। তো এই কানুনের উদ্দেশ্য যাই হোক না কেন, রাইতের 2টা বাজায় রাজ্যসভায় এটা পাশ হয়ে গেছে। সারা দিন মুসলমান মহিলা গরিব মুসলমানের নিগা যুক্তি তর্ক করার পরে যেই বিল পাশ হয় তার নগে নগে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হয়। ভগবান রামের কিরে আলোচনায় আনা হইল এটা অহন্তরি বোঝা গেতাছে না। ওয়াকফের কিচ্ছা খতম হয় নাই। কংগ্রেস আর ডিএমকে থেকে কইতাছে যে তারা এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, সাংবিধানিকভাবে এটার নিগে যুদ্ধ করব। নানানটা আলাদা আলাদা কেসও হবার পারে। বিশেষ করে আর্টিকেল 26-এর মতে যেন কওয়া হয় যে সব ধর্মরই নিজের ধার্মিক বিষয়ে পরিচালনা করার স্বাধীনতা। অল্প কিছুদিনের মধ্যেই জানা যাব রাজনীতি আর দেশের পরিবেশের উপরে এই কানুনের কি প্রভাব পড়ব। উদ্ধব ঠাকরে আগেই কইছে যে এই বিল সরকারের একটা চক্রান্ত জমিন দখল করার জন্যে, আর সেই জমিন নিজের পুঞ্জিপতি পার্টনার গোয়াতে তুলে দেওয়ার জন্যে। আর এই কথাই বহু নেতার মুখে শোনা গেতাছে যে বহু সংখ্যায় ওয়াকফ বোর্ডের সম্পত্তিরে অহন বেদখল করা হবো। আর যে জায়গায় অহন জমিন নিয়ে বিবাদ চলতেছে ওই জায়গায় বিবাদ মামলার রায় কার পক্ষে যাব তা নতুন আইনে ক্লিয়ার করে দিব। আর যে জায়গায় অহন জমিন নিয়ে মামলা চলতেছে ওই জায়গায় মামলার রায় কার পক্ষে যাব তা নতুন আইনে ক্লিয়ার করে দিব। বিজেপির সাংসদের নিজেই এই কথা কইয়া থুইছে যে বহুত মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রয় ওয়াকফ রিফর্ম হয়েছে, আর ওয়াকফ বোর্ডের থেকে জমিন নিয়ে জনতার উন্নয়নের জন্য ব্যবহার করা হয়েছে। আসলে তো এই কথাটা সত্য। ওয়াকফের আধুনিকীকরণ অন্যাগ্য, এটার কেন্দ্রীকরণ করণ নাগব, কিন্তু আমাগো দেশে এই রকম কাম হবো? গরিবের সহায় হবো? জনতার জন্য সম্পত্তির সদ্ব্যবহার হবো? নাকি এই জমিন ধনী পুঞ্জিপতির কাছে বেচা হবো? এই বিষয়ে একটা খুব বড় প্রশ্নচিহ্ন আছে। দুর্নীতি আর অপব্যবহারের বাহানা নিয়ে কবরস্থান খোদা হবো, বুলডোজার চালানি হবো, নাকি সত্যি করে সাধারণ মানুষের মঙ্গলের কামে এই সম্পত্তির ব্যবহার করা হবো? যেভাবে মোদি সাহেবে টুইটের মাধ্যমে কইছে যে এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু শেষে এটা কি আঙ্গতুঙ্গ খেলা হবো নাকি ধ্রুবীকরণের কারণ হবো? মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর মুহূর্ত হবো নাকি একটা নতুন আশার খবর নিয়ে আবো? সামনের কয়েক মাসের মধ্যে এই কথা সাফ হয়ে যাব। আসল ফাইট আসলেতে কোর্টে হবো না, মুসলিম সংগঠনগুলোরও আসলেতে একজোট হয়ে বিবেচনা করার নাগবো যে তারা কিবা করে নিজের আধুনিকীকরণ করব, নিজের কাগজপত্রের কাম কিবা করে ঠিকঠাক করব। আধুনিক হওয়াটা এই জন্যও জরুরি যাতে এই কানুনের কেউ অপপ্রয়োগ না করবার পারে, সম্পত্তি বেদখল করবার জন্য ব্যবহার না করবার পারে। আপনারা যদি ভিডিওটা এই তুরি দেখছেনই তাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জানি।